আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। 2021 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট, বিষয় অর্থনীতি। সুপ্রিয় শিক্ষার্থী, শিববিরস অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন। এই ভিডিওটিতে থাকবে তোমাদের অর্থনীতি অ্যাসাইনমেন্ট, সপ্তম সপ্তাহের 5 নং অ্যাসাইনমেন্ট। ইতিপূর্বে তোমরা 6টি অ্যাসাইনমেন্ট, ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট দিয়ে সপ্তম সপ্তাহে পদার্পণ করেছো এবং অর্থনীতি বিষয়ের 3টি অ্যাসাইনমেন্ট শেষ হয়ে এখন 5 নম্বর অ্যাসাইনমেন্ট নির্দেশনা মূল্যায়ন রুব্রিক্স পড়ে তারপর উত্তরগুলো তৈরি করে নিবে। এখানে পাঠ্যপুস্তক অনুসারে জিডিপি এর সংজ্ঞা প্রদান করার কথা বলা হয়েছে। জাতীয় আয়ের ধারণাসমূহ মোট দেশজ উৎপাদন, জিডিপি এর পূর্ণরূপ। এখানে বানানগুলো একটু মিলিয়ে নিবে। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা মোট দেশীয় পণ্য। জিডিপি এর সাহায্যে কোনো দেশের অর্থনীতির ব্যবস্থা বুঝতে পারা যায়। দেশের অর্থনীতির ক্ষেত্রে জিডিপি একটি সূচক হিসেবে কাজ করে। একটি নির্দিষ্ট সময়ে, সাধারণ এক বছরে একটি দেশের ভৌগোলিক সীমানার মধ্যে মোট যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদিত হয় তার বাজার দামের সমষ্টিকে মোট দেশজ উৎপাদন বা জিডিপি বলে। এখানে বাংলাদেশের অভ্যন্তরে বছরে 3টি দ্রব্য উৎপাদিত হয়, যেমন 100 কুইন্টাল ধান, 1000 জামা এবং 1000 কলম উৎপাদিত হয়। জিডিপি 100 কুইন্টাল ধান, প্রতি কুইন্টাল ধানের বাজার দাম প্লাস 1000 জামা, প্রতিটি জামার দাম প্লাস 1000 কলম, প্রতিটি কলমের বাজার দাম ইত্যাদি। এভাবে বাকি অংশগুলো সুন্দর করে লিখে নিবে তোমরা দেখে দেখে। মোট জাতীয় আয় লেখা আছে গ্রস ন্যাশনাল ইনকাম, জিএনআই। কোনো নির্দিষ্ট সময়ে, সাধারণত আর্থিক বছরে, কোনো দেশের নাগরিকগণ কর্তৃক যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদন বা উৎপন্ন হয় তার বাজার মূল্যের সমষ্টিকে মোট জাতীয় আয়, জিএনআই বলে। পর্যায়ক্রমে তোমরা দেখে দেখে ভিডিওটি থেকে অ্যাসাইনমেন্টের উত্তর লিখে নিবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, পরবর্তীতে যে পয়েন্টটি দেওয়া আছে নিট আয়, নিট জাতীয় আয়, নিট ন্যাশনাল ইনকাম বা এনএনআই। কোনো দেশের মোট জাতীয় আয় থেকে মূলধন ব্যবহারজনিত অপচয় পূরণের ব্যয়, ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স, ডিপ্রিসিয়েশন বাদ দিলে যা তাকে নিট জাতীয় আয় বলে। মূলধন ব্যবহারজনিত অপচয় ব্যয় বলতে উৎপাদন ব্যবস্থায় মূলধনের অবজনিত যে ক্ষয় হয় তা রক্ষণাবেক্ষণের জন্য যে ব্যয় বহন করতে হয় তাকে বোঝায়। পরবর্তীতে উদাহরণ, এক্সাম্পল, জিডিপি এর উদাহরণ দেওয়ার জন্য আমেরিকা এর কথা ধরি কোনো এক বছরে আমেরিকাতে মোট 100 কেজি চাল উৎপন্ন হয়। প্রতি কেজি চালের মূল্য $2। এই বছরেই আমেরিকাতে আরও 200 কেজি গম উৎপাদন হলো এবং প্রতি কেজি গমের বাজার মূল্য $3। সুতরাং এই বছরে আমেরিকার জিডিপি হবে 100 গুণন 2 যোগ 200 গুণন 3 ইকুয়াল $800। আবার ধরুন ওই বছরে পুরো আমেরিকার মোট উৎপাদন যথাক্রমে 100 কেজি এবং 250 কেজি গম, চাল 150 এবং গম 250। তাই প্রয়োজন মেটাতে আমেরিকা বিদেশ থেকে $3 কেজি দরে 50 কেজি চাল এবং $4 কেজি দরে 50 কেজি গম আমদানি করলো। তাহলে নিচের ক্যালকুলেশনটি তোমরা দেখতে পাবে, রেজাল্ট হবে $450। এভাবে দেখে দেখে লিখে নিবে। ক নং প্রশ্নের উত্তর, জিডিপি পরিমাপের 3টি পদ্ধতি লিখো। জিডিপি পরিমাপের 3টি পদ্ধতি নিম্নরূপ। আয় পদ্ধতি আছে দেয়া, এখানে বিস্তারিত লিখে নিবে দেখে দেখে।
তারপর আছে জিডিপি এর সূত্র অনুযায়ী দেয়া হয়েছে কিভাবে তোমরা নির্ণয় করবে। এখানে নেট বৈদেশিক উৎপাদন হতে আয় বিদেশি উৎপাদন কর্তৃক নিজ দেশে, তারপর বিস্তারিত লেখা আছে। জিডিপি ইকুয়াল সাধারণ ভোক্তা ব্যয় প্লাস বিনিয়োগ ব্যয় প্লাস সরকারি ব্যয় প্লাস নেট রপ্তানি। এখানে নেট রপ্তানি ইকুয়াল টু মোট রপ্তানি থেকে মোট আমদানি বিয়োগ করতে হবে। উৎপাদন পদ্ধতি উৎপাদন প্লাস শিল্প উৎপাদন যোগ সেবা উৎপাদন যোগ কর বিয়োগ ভর্তুকি। হচ্ছে বাংলাদেশে মোট দেশজ আয় পরিমাপ পদ্ধতি। বাংলাদেশের জিডিপি গণনার দায়িত্বে নিয়োজিত সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। পরিসংখ্যান ব্যুরো প্রতি বছর চলতি বাজার মূল্য, স্থির মূল্য, দ্রব্য ও সেবার মূল্য পরিমাপ করে জিডিপি গণনা করে থাকে। এসব হিসাব করতে প্রতিষ্ঠানটি বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে থাকে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো উৎপাদন পদ্ধতি ও ব্যয় পদ্ধতি ব্যবহার করে জিডিপি ও জিআই গণনা করে। উৎপাদন পদ্ধতিতে মোট দেশজ উৎপাদন পরিমাপের জন্য অর্থনীতি মোট 15টি প্রধান খাতে বিভক্ত করা হয়। খাতসমূহ হচ্ছে: 1. কৃষি ও বনজ সম্পদ। কৃষি দেশজ উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ খাত। এই খাত ধারাবাহিকভাবে হিসাব করা কঠিন। বাংলাদেশের জিডিপি গণনা করতে এই খাতকে 3টি উপখাতে বিভক্ত করা হয়। শস্য, শাকসবজি ও এই খাতে দেশজ উৎপাদনের পরিমাণ চলতি পাইকারি বাজার মূল্যের পরিপ্রেক্ষিতে হিসাব করা হয়। যেমন 2017-18 সালে 1,59,171 কোটি টাকা এবং 2018-19 সালে 1,71,308 কোটি টাকা। প্রাণী সম্পদ এই খাতের হিসাবও চলতি বাজার মূল্যের পরিপ্রেক্ষিতে দেশজ উৎপাদনের পরিমাণ হিসাব করা হয়। প্রাণী সম্পদ উপখাতে 2017-18 সালে দেশজ উৎপাদনের পরিমাণ ছিল 3,09,625 কোটি টাকা এবং 2018-19 সালে 4,03,212 কোটি টাকা। হচ্ছে বনজ সম্পদ। বন খাতে উপকরণের তথ্যের অভাবে মোট উৎপাদন হতে 3% মূল্য বাদ দিয়ে যা থাকে তাকে মূল্য সংযুক্তি হিসাবে বিবেচনা করে জিডিপি বের করা হয়। 2017-18 সালে দেশজ উৎপাদন ছিল 2,08,557 কোটি টাকা এবং 2018-19 সালে 3,01,747 কোটি টাকা। 2 হচ্ছে মৎস্য সম্পদ। অভ্যন্তরীণ ও সামুদ্রিক উৎস হতে মোট মৎস্য আহরণের প্রেক্ষিতে মোট দেশজ উৎপাদনের হিসাব করা হয়। এখানে 2017-18 সালে মোট দেশজ উৎপাদনের পরিমাণ ছিল 6,68,082 কোটি টাকা এবং 2018-19 সালে 74,828 কোটি টাকা। 3 হচ্ছে খনিজ খনন। শিল্প খাতের মধ্যে খনিজ খননকে আলাদা খাত হিসেবে চিহ্নিত করা হয়। এ খাতে প্রাকৃতিক গ্যাস ও অপরিশোধিত তেল এবং অন্যান্য খনিজ সম্পদ ও খনন বিষয়ে উৎপাদিত পণ্যের বাজার মূল্য হিসাব করা হয়। এসব খাতের হিসাব দেশজ উৎপাদনের দিক থেকে গণনা করা হয়। 2017-18 এই খাতে আয় 38,884 কোটি টাকা এবং 2019 সালে হিসাব করা হয় 46,039 কোটি টাকা। 4. শিল্প বা ম্যানুফ্যাকচারিং। বাংলাদেশের মোট দেশজ উৎপাদন গণনার ক্ষেত্রে সকল খাতে উৎপাদিত পণ্যের বর্তমান বাজার মূল্য হিসাব করে মোট দেশজ উৎপাদন বের করা হয়। বাংলাদেশ শিল্প উৎপাদনের পরিমাণ 2017-18 সালে শিল্প উৎপাদন, বৃহৎ ও মাঝারি শিল্প উৎপাদন এবং ক্ষুদ্র শিল্প উৎপাদন যথাক্রমে 3,32,594 কোটি টাকা এবং 71,551 কোটি টাকা। 2018-19 সালে শিল্প উৎপাদন, বৃহৎ ও মাঝারি শিল্প উৎপাদন এবং ক্ষুদ্র শিল্প উৎপাদন যথাক্রমে 39,900, 3,99,860 কোটি টাকা, 82,188 কোটি টাকা। 5. নির্মাণ খাত থেকে মোট দেশজ উৎপাদনের পরিমাণ হিসাব করা হয়। ব্যক্তি, নির্মাণ প্রতিষ্ঠান, ভোক্তা ও সরকারের কর্তৃপক্ষ থেকে বাস্তবে এই খাত থেকে যে পরিমাণ আয় হিসাব হওয়ার কথা তার তুলনায় কম হয়ে থাকে, কারণ চলতি বাজার মূল্য সরকার প্রদত্ত ব্যাদে দেওয়া মূল্য থেকে বেশি। 6. পাইকারি ও খুচরা বিপণন। এই হিসাবে পণ্যের পাইকারি মূল্য হিসাবের মাধ্যমে মোট দেশজ উৎপাদনের হিসাব পরিমাণ গণনা করা হয়। 2017-18 সালে
27,09,823 কোটি টাকা এবং 2018-19 সালে 31,12,004 কোটি টাকা হিসাব ধরা হয়। সাত বিদ্যুৎ, গ্যাস ও পানি সম্পদ এই খাত সরবরাহ মূল্যের পরিপ্রেক্ষিতে মোট দেশজ উৎপাদন হিসাব করা হয়। বাংলাদেশের জন্য এই খাত খুবই গুরুত্বপূর্ণ। সরকারের পাশাপাশি এই খাতসমূহ বেসরকারিভাবে ছেড়ে দেওয়া হয়েছে। 2017-18 মোট দেশজ উৎপাদনের পরিমাণ ছিল 29,336 কোটি টাকা। এর মধ্যে ক বিদ্যুৎ উপখাতে 2,02,728 কোটি টাকা, খ হচ্ছে গ্যাস উপখাতে 5,196 কোটি টাকা এবং পানি উপখাতে 1,412 কোটি টাকা আয় হয়। 2018-19 সালে এই তিনটি খাতের সমষ্টি 3,02,581 কোটি টাকা। অথচ সরকারি বেঁধে দেওয়া মূল্যের পরিপ্রেক্ষিতে মোট দেশজ উৎপাদনের পরিমাণ হিসাব করা হয়। 2017-18 এই খাত থেকে আয় হয় 1,69,855 কোটি টাকা এবং 2018-19 সালে 1,96,656 কোটি টাকা। হোটেল ও রেস্তোরাঁ এই খাতের মোট দেশজ উৎপাদনের বিষয়টি বিভিন্ন দ্রব্য ও সেবা ক্রয়ের প্রেক্ষিতে হিসাব করা হয়। 2017-18 এই খাত থেকে আয় হয় 2,22,123 কোটি টাকা এবং 2018-19 সময়ে 25,280 কোটি টাকা। আর পরিবহন, সংরক্ষণ ও যোগাযোগ এই খাত দেশজ আয় গণনার একটি বড় খাত। এই খাত বড় অংশ বেসরকারি খাতে ন্যস্ত আছে। তারপর 2017-18 স্থূল আয় হয়েছিল মোট 2,46,030 কোটি টাকা। কর স্থলপথ পরিবহন উপখাতে 1,57,038 কোটি টাকা, পানিপথ পরিবহন উপখাতে 1,11,698 কোটি টাকা, হচ্ছে আকাশপথ পরিবহন উপখাতে 1,476 কোটি টাকা, হচ্ছে সহযোগী পরিবহন সেবা সংরক্ষণ উপখাতে 9,706 কোটি টাকা এবং ডাক ও তার যোগাযোগ খাতে 24,713 কোটি টাকা। 2018-19 সালে পরিবহন সংরক্ষণ ও যোগাযোগ খাতে মোট আয় হয় 2,25,438 কোটি টাকা। নয় কমিউনিটি, সামাজিক ও ব্যক্তিগত সেবা এই খাতে ব্যয়ের দিক থেকে মোট দেশজ উৎপাদন গণনা করা হয়। 2017-18 এই খাত থেকে 2,36,378 কোটি টাকা ব্যয় গণনা করা হয় এবং 2018-19 বছরে 2,60,591 কোটি টাকা ব্যয় হয়েছিল। আর্থিক প্রাতিষ্ঠানিক সেবা এই খাতের হিসাব করা হয় সেবা থেকে প্রাপ্য মূল্যের ভিত্তিতে। 2017-18 সময় এই খাত থেকে দেশজ উৎপাদন মূল্যের পরিমাণ ছিল 83,728 কোটি টাকা, যার মধ্যে ব্যাংক উপখাতে 71,754 কোটি টাকা এবং বীমা উপখাতে 7,341 কোটি টাকা এবং অন্যান্য খাত থেকে আয় হয় 4,633 কোটি টাকা। 2018-19 অর্থ বছরে মোট 94,265 কোটি টাকা আয় হয়। উপখাত অনুযায়ী এই আয় যথাক্রমে 81,420, 7,504 ও 5,341 কোটি টাকা। 11 রিয়েল এস্টেট, বাড়া অন্যান্য ব্যবসায়িক খাত থেকে দেশজ উৎপাদনের পরিমাণ হিসাব করা হয় সেবা থেকে প্রাপ্য আয়ের পরিমাণের ভিত্তিতে। 2017-18 এই খাত থেকে প্রাপ্য দেশজ আয় ছিল 1,66,419 কোটি টাকা এবং 2018-19 সময়ে 1,86,849 কোটি টাকা। 12 লোক প্রশাসন ও প্রতিরক্ষা এই খাত থেকে প্রাপ্য দেশজ আয়ের হিসেব করা হয় মূলত ব্যয়ের দিক থেকে। 2017-18 সালে দেশজ উৎপাদন ছিল 9,228 কোটি টাকা এবং 2018-19 সালে 10,120 কোটি টাকা। 13 শিক্ষা, বাংলাদেশের শিক্ষাখাতে মোট দেশজ উৎপাদন হিসাব করা হয় ব্যয়ের দিক থেকে। 2017-18 সালে কোটি টাকা খাতে দেশজ উৎপাদন ছিল 64,478 কোটি টাকা এবং 2018-19 সালে 72,308 টাকা। চলতি স্বাস্থ্য ও সামাজিক সেবা, স্বাস্থ্য ও সেবা খাতের বিষয়টি হিসাব করা হয় ব্যয় পদ্ধতি। এক্ষেত্রে মোট দেশজ উৎপাদন ব্যয় 2018 সময়ে
46,64 কোটি টাকা এবং 2018 সময় 50,56 কোটি টাকা। গড় সূত্রের সাহায্যে মাথাপিছু জিডিপি নির্ণয়। মাথাপিছু মোট দেশজ উৎপাদন জিডিপি বলতে জনপ্রতি বার্ষিক জিডিপি কে বোঝায়। কোন নির্দিষ্ট আর্থিক বছরে দেশের মোট দেশজ উৎপাদনকে উক্ত বছরের মধ্যে সময়ের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলেই মাথাপিছু জিডিপি পাওয়া যায়। সূত্র করে মাথাপিছু জিডিপি কোন নির্দিষ্ট বছরের মোট দেশজ উৎপাদন জিডিপি যোগ ওই বছরের মধ্যে সময়ের মোট জনসংখ্যা। একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন ও জীবনযাত্রার মানের গড় প্রধান সূচকই হলো মাথাপিছু জিডিপি। বিশ্ব ব্যাংকের ধারণা অনুসারে এই সূচক দ্বারা দেশটি কি উন্নতি নাকি অনুন্নত তা বা উন্নয়নশীল তা নির্ণয় করা যায়। যদি মাথাপিছু জিডিপি একটি নির্দিষ্ট স্তরের বেশি হয় তবে বুঝতে হবে দেশটি উন্নত, আর যদি কম হয়ে থাকে তা বুঝতে হবে দেশটি অনুন্নত বা উন্নয়নশীল। তবে বর্তমানে এইভাবে না দেখে উৎস আয়ের দেশ, মধ্য আয়ের দেশ এবং নিম্ন আয়ের দেশ হিসেবে দেখার রীতি চালু হয়েছে। মোট দেশজ উৎপাদন কত হবে তা নির্ভর করে দেশের ভূমি ও প্রাকৃতিক সম্পদ, শ্রম, মূলধন, প্রযুক্তি এসব সম্পদের পরিমাণ ও উৎপাদনশীলতার উপর। এই জন্য এদেরকে দেশজ উৎপাদনের নির্ধারক বলা হয়। এক, ভূমি। মোট দেশজ উৎপাদন ভূমি ও প্রাকৃতিক সম্পদের উপর নির্ভর করে। প্রাকৃতিক সম্পদের পর্যাপ্ত ব্যবহার সম্ভব হলে এবং কৃষি পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় উর্বর ভূমি থাকলে দেশজ উৎপাদন বৃদ্ধি পাবে। ফলে ভূমি ও প্রাকৃতিক সম্পদ মোট দেশজ উৎপাদনের গুরুত্বপূর্ণ নির্ধারক। 2, শ্রম। যে কোনো দেশের শ্রম মোট দেশজ উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ নির্ধারক। দক্ষ কর্মক্ষম শ্রম মোট দেশজ উৎপাদন বৃদ্ধির সহায়ক। শ্রমিকের সংখ্যা যদি বাড়ে এবং সে যদি প্রযুক্তির ব্যবহার জানে এবং প্রশিক্ষণ প্রাপ্ত হয় তবে মোট দেশজ উৎপাদন বৃদ্ধির সহায়ক হবে। 3, মূলধন। মূলধন মোট দেশজ উৎপাদন বৃদ্ধির গুরুত্বপূর্ণ মৌলিক নির্ধারণ। আজকের উন্নত দেশসমূহ মোট দেশজ উৎপাদন বৃদ্ধির মূলধন কাজ করে। আবার উন্নত উন্নয়নশীল দেশসমূহ মূলধনের অভাবের কারণে মোট জাতীয় আয় ও মোট দেশজ উৎপাদন বৃদ্ধি করতে পারে না। সুতরাং মূলধন মোট দেশজ উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ নির্ধারক। 4, প্রযুক্তি। প্রযুক্তির উপর মোট দেশজ উৎপাদন বহুলাংশে নির্ভর করে। প্রযুক্তির উন্নয়ন নানাভাবে হতে পারে, যেমন নতুন আবিষ্কার, যন্ত্রপাতি ডিজাইন ও দক্ষতার উন্নতি, নতুন মালামালের আবিষ্কার ইত্যাদি। উদাহরণস্বরূপ কৃষি খাতে চিরায়ত বীজের পরিবর্তে উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করে দানা উৎপাদন বহুগুণ বৃদ্ধি পেয়েছে। এভাবে উন্নত জাতের বীজ ব্যবহার করে লাউ, কুমড়া, ঢেঁড়স ইত্যাদি সবজির উৎপাদনও বেড়েছে। প্রযুক্তি মূলত উৎপাদনশীলতা বাড়িয়ে দেয়। ফলে একই সময় উৎপাদন উপকরণ দিয়ে অধিক উৎপাদন সম্ভব হয়। 5, সচলতা। একটি অর্থনীতিতে পিছিয়ে পড়া বা অবনতিশীল অর্থনৈতিক কার্যকলাপ থেকে সম্পদ সরিয়ে নতুন প্রসারমান অর্থনৈতিক কার্যকলাপে সম্পদ ব্যবহার করার ক্ষমতার উপর মোট দেশজ উৎপাদন নির্ভর করে। উদাহরণস্বরূপ বাংলাদেশে পাট চাষ কমিয়ে ধান, গম বা ভুট্টা চাষে ভূমি অন্যান্য উপকরণের ব্যবহার বৃদ্ধির কথা উল্লেখ করা যায়। উদাহরণ ধরি কোন একটি দেশে মোট এক বছরে মোট দেশজ উৎপাদন 1,000 কোটি টাকা এবং ওই বছরে মোট জনসংখ্যা 30 কোটি হলে তাহলে ওই বছরে মাথাপিছু জিডিপি। সুতরাং মাথাপিছু জিডিপি সমান 100 ভাগ 30 কোটি টাকা সমান